হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 আমরা মহান শিক্ষাবিদগণদের নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা রুশো নিয়ে আলোচনা করব। রুশো থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন হয়। এই 3টের মধ্যে একটা প্রশ্ন আমি আজকে দিয়ে দেবো, বাকি দুটো পরের দিন আমরা আলোচনা করব। রুশোর এই একটা প্রশ্ন থেকে তোমাদের ছোট বড় মিলিয়ে প্রচুর প্রশ্ন কভার হয়ে যাবে। এটা তোমাদের 7 নম্বর অথবা 16 নম্বরের জন্য আসতে পারে এবং এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে এবং কিছু 1 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। রুশোর শিক্ষা দর্শনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। রুশোর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। রুশোর শিক্ষা দর্শন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষকের ভূমিকা, প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে কী বলেছেন উল্লেখ করো। জ্যাক রুশো 1712 খ্রিস্টাব্দে জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ফরাসি দার্শনিক, শিক্ষাবিদ ও চিন্তাবিদ। মানব জীবনের সমস্ত কার্যাবলী এবং প্রত্যেকটি শাখা, যেমন রাজনীতি, ধর্ম, সাহিত্য, শিক্ষা এবং এক কথায় সমগ্র আধুনিক যুগের সূচনা রুশোর সঙ্গেই যেন আরম্ভ হয়েছে। মনুষ্য সমাজের কৃত্রিমতার প্রতি তার প্রবল ঘৃণা ছিল এবং বিদ্বেষ জন্মায় এবং সেই বিদ্বেষই তাকে প্রকৃতির দিকে মুখ ফেরাতে বাধ্য করে। সেখানে তিনি প্রশান্তি ও আনন্দের সন্ধান পেলে তিনি ধীরে ধীরে প্রকৃতির মুগ্ধ উপাসক হয়ে ওঠেন। রুশো ছিলেন প্রকৃতিবাদী, ভাববাদী দার্শনিক। তিনি প্রকৃতির শক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন মানুষ স্বভাবতই সৎ, কিন্তু সমাজের এই কৃত্রিম প্রথা মানুষকে বিনষ্ট করে। তাই তার উপদেশ হলো স্বভাবে প্রত্যাবর্তন, অর্থাৎ ব্যাক টু নেচার, অর্থাৎ প্রকৃতিতে ফিরে যাও। নেক্সট পয়েন্ট হচ্ছে রুশোর শিক্ষা দর্শন ও নেতিবাচক শিক্ষা। রুশোর শিক্ষা দর্শনের মূল সূত্রটি তার বিখ্যাত গ্রন্থ এমিলে প্রকাশ পেয়েছে। সেখানে তিনি তার শিক্ষা দর্শন, শিক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। রুশো প্রাকৃতিক সমাজের মানুষের নাগরিকত্বের কথা বলেছেন। তিনি গতানুগতিক শিক্ষা পদ্ধতি, যা সমাজের দ্বারা নিয়ন্ত্রিত, তা মানুষকে কৃতদাস করে তোলে। একেই তিনি ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন বলেছেন এবং এই শিক্ষা পদ্ধতিকে তিনি তীব্রভাবে ঘৃণা করতেন এবং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশনের প্রবর্তন করতে চেয়েছিলেন। শিশু একটি স্বাধীন, সতত বিকাশমান একটি সত্তা, যাকে শিক্ষা সাহায্য করবে পরিপূর্ণরূপে বা পরিপূর্ণতা লাভ করতে। তিনি বলতে চেয়েছিলেন যে শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা। রুশোর মতে শিক্ষার দুটি দিক রয়েছে বা দুই প্রকার। এক হচ্ছে ইতিবাচক বা পজিটিভ এডুকেশন এবং দুই হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ এডুকেশন। তিনি প্রচলিত শিক্ষার নাম দিয়েছেন ইতিবাচক শিক্ষা। ইতিবাচক শিক্ষা প্রসঙ্গে তিনি বলেছেন যে এটি অসময়ের পরিণত মনকে সংগঠিত করার প্রয়াস, যা শিশুকে কতগুলো শিক্ষা প্রদান করে। মানে একটি অসময়ে শিশুর যে মন রয়েছে সেটিকে একটি পরিপূর্ণতা দান করে সমাজের উপযোগী কিছু ভার তার উপরে চাপিয়ে দেয়। নেতিবাচক শিক্ষার বিষয়টি ব্যাখ্যার ক্ষেত্রে তিনি বলেন যে এই শিক্ষা প্রত্যক্ষভাবে জ্ঞান প্রদানের পূর্বে শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিস্ফুট করতে চেষ্টা করে, অর্থাৎ শিশুর তাত্ত্বিক জ্ঞান প্রথমে লাভ না করলেও তা আহরণ করার জন্য তার মন প্রস্তুত হয়। এই শিক্ষা সরাসরি শিশুকে কিছু বিষয়ে চাপিয়ে না দিয়ে তার মধ্যে ভালো গুণ, মন্দ গুণের ভেদাভেদ তৈরি করতে শেখায়। সরাসরি তাকে সদ্গুণ না দিলেও মন্দ গুণ থেকে দূরে রাখবে এবং এই শিক্ষা শিশুর মনে সত্য সঞ্চার না করলেও মিথ্যা থেকে দূরে রাখে। এই শিক্ষা তাকে সত্য চেনা এবং ভালোবাসার ক্ষমতা লাভে সাহায্য করে। এতে তাকে সর্বাঙ্গীন স্বাধীনতা দেওয়া হয় এবং শিক্ষক, পিতামাতা, অভিভাবক সবার প্রভাব থেকে সে মুক্ত থাকে। সহজ কথায় নেতিবাচক শিক্ষার অর্থ হলো মুক্ত প্রকৃতির মধ্যে শিশুর খেলাধুলোর সুযোগ সৃষ্টি করে তাকে হালকা পোশাক এবং সাধারণ খাবার সরবরাহ করে তার শারীরিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। মৌখিক শিক্ষা এখানে থাকবে না, শিশু কাজের মধ্যে দিয়ে শিখবে।
রুশো প্রচলিত শিক্ষা অর্থাৎ তার মতে ইতিবাচক শিক্ষার প্রতি তিনি তীব্র নিন্দা করেন এবং তিনি এই শিক্ষাকে নিতান্তই কৃত্রিম, শিক্ষকের কর্তৃত্ব পরিপূর্ণ এবং পুস্তকের ভারে জর্জরিত, আনন্দহীন, কৌতূহলের উন্মেষ বা ব্যক্তিত্ব বিকাশের কোনো চেষ্টা করে না বলে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে শিশুর শিক্ষা হবে তার প্রকৃতি অনুযায়ী, তাকে মুক্ত, স্বাধীন, প্রাকৃতিক পরিবেশে নিজের প্রবৃত্তি ও প্রকৃতি অনুযায়ী বেড়ে উঠতে দিতে হবে। স্বাভাবিক শিক্ষার প্রভাবে তার মানসিক, শারীরিক, নৈতিক শিক্ষা হবে, তার মধ্যে কোনো অভ্যাস গঠনের প্রয়োজন এখানে নেই। অর্থাৎ তিনি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা তীব্রভাবে নিন্দা করেছিলেন এবং তার মতে এর মধ্যে দিয়ে শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটে না এবং তাকে স্বাধীনভাবে প্রকৃতির মধ্যে বিচরণ করতে দিলে সে যথাযথভাবে শিক্ষিত হয়ে উঠবে। রুশোর এই প্রকৃতি শব্দটিকে কিন্তু তিনি তিনটি অর্থে ব্যবহার করেছেন। এক হচ্ছে মনস্তাত্ত্বিক প্রকৃতি ও শিক্ষা। রুশো তার প্রকৃতিবাদে শিশুর মানসিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন শিশুর শিক্ষা হবে তার জন্মগত প্রকৃতি অর্থাৎ প্রবৃত্তি, চাহিদা, ইচ্ছা অনুযায়ী, তার দুঃখ, কষ্ট, অনুরাগ অনুযায়ী। এখানে প্রকৃতি বলতে তিনি মনের প্রকৃতিকে বুঝিয়েছেন। অর্থাৎ সেই শিশু যখন যে প্রকৃতিটা অনুভব করবে, যেমন তার মনে অনুভূতি হবে, সেই অনুযায়ী সে নিজের কাজকর্ম করবে এবং তার মধ্যে থেকে সে কিছু শিখবে। দুই হচ্ছে জীবতত্ত্বমূলক প্রকৃতি ও শিক্ষা। রুশো বলেছেন সমাজ সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্যে মানুষ বসবাস করত, তখন মানুষ ছিল সামাজিক প্রভাব মুক্ত। রুশোর মতে শিশু তার জৈবিক সত্তার নিয়ম অনুযায়ী প্রকৃতির রাজ্যে যেমনভাবে বিকাশ লাভ করত, ঠিক তেমনিভাবে বর্তমানে বিকাশ লাভ করবে। সে তার জৈবিক চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সামাজিক প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এই জন্য শিশুকে সমাজ পরিবেশ থেকে সরিয়ে এনে প্রকৃতির অবস্থার মধ্যে রাখতে হবে। অর্থাৎ শিশু প্রাচীনকালে যেভাবে প্রকৃতির মধ্যে বড় হয়ে উঠত, তাকে সেইভাবে বড় হয়ে ওঠার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে 3 নম্বর, জাগতিক প্রকৃতি ও শিক্ষা। রুশো তার মানস পুত্র এমিলের শিক্ষার জন্য প্রাকৃতিক পরিবেশকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেছেন। শহরের জীবনের মধ্যে প্রকৃতির সঙ্গে যোগাযোগ কম, তাই তিনি শিক্ষার জন্য পল্লী পরিবেশকে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি বলেছিলেন উপযুক্ত শিক্ষা দিতে হলে বিশ্ব প্রকৃতির সঙ্গে আবার মেলামেশার সুযোগ দিতে হবে। গাছপালা, নদ নদী, পশু পাখি ইত্যাদির সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের মাধ্যমে সে যে অভিজ্ঞতা অর্জন করবে, সেটাই হবে তার শিক্ষার প্রাথমিক ধাপ এবং প্রকৃতিই হবে তার সুযোগ্য ও একমাত্র শিক্ষক। নেক্সট হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য সম্পর্কে রুশো পৃথকভাবে সুস্পষ্ট করে কিছু বলেননি, তবে শিক্ষা সম্পর্কে তার বক্তব্যগুলি বিশ্লেষণ করলে তার মতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যায়। সেই অনুযায়ী তিনি শিক্ষাকে পূর্ণ জীবনযাপনের প্রয়োজনে ব্যক্তিসত্তার স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত বিকাশকে একমাত্র কাম্য বলে বিবেচনা করেন। তার মতে শুধুমাত্র শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চললে তাকে বেঁচে থাকা বলে না। আমাদের অস্তিত্ব অনুধাবনের অনুকূল সক্রিয়তা, কর্মেন্দ্রিয় ও মানসিক ক্ষমতাগুলির ব্যবহার ও প্রয়োগ অবশ্যই প্রয়োজন। এই অনুসারে রুশোর যে মত, সেই মত অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো 1. শিশুকে কর্মমুখী করে তুলতে হবে। 2. তার কর্মেন্দ্রিয়গুলো পরিচালনার সুযোগ বা সাহায্য দিতে হবে। তার জ্ঞান ইন্দ্রিয়গুলো কার্যকর করতে সাহায্য করতে হবে। শিশুর মানসিক ক্ষমতাগুলির যথাযথ প্রয়োগের সক্ষমতা অর্জনে সাহায্য করতে হবে। অর্থাৎ রুশোর চিন্তাধারা অনুসারে শিশুর দৈহিক ও মানসিক সকল শক্তি সম্ভাবনার স্বাভাবিক বিকাশ সাধনই হলো শিক্ষার লক্ষ্য। নেক্সট হচ্ছে রুশোর মত অনুযায়ী পাঠ্যক্রম। গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে পরিবর্তন চেয়েছিলেন রুশো, তাই তিনি ছিলেন প্রচলিত পাঠ্যক্রমের বিরোধী। বইয়ের উপর রুশোর ছিল প্রচণ্ড বিতৃষ্ণা। এই সম্পর্কে তিনি বলতেন বইগুলো শেখায় এমন সব বিষয়ে কথা বলতে যে সম্পর্কে আমাদের কোনো বাস্তব জ্ঞান নেই। তবে তিনি এমিলের পাঠ্য বই হিসেবে রবিনসন ক্রুসো বইটি পড়ার কথা বলেছিলেন। তার মতে এই বইটি এমিলের মনের মধ্যে প্রকৃতি অনুযায়ী আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা জাগাতে পারে। রুশো শিশুদের শিক্ষা জীবনের যে তৃতীয় পর্যায় অর্থাৎ 12 থেকে 15 বছরের মধ্যে শিশুদের কৌতূহলগুলিকে চরিতার্থ করার জন্য ভূগোল, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান শেখানোর কথা বলেছেন। তবে এই
পাঠগুলি কিন্তু শ্রেণীকক্ষে বসে পুস্তকের মাধ্যমে নয়, পরীক্ষণ, পর্যবেক্ষণ, ভ্রমণ, গল্প বা ঘটনা পরিচিতির মাধ্যমে তিনি এগুলো শেখানোর কথা বলেছিলেন। এসব ছাড়াও প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ শৈশবের শিক্ষার বিষয় হিসেবে রুশো শরীরচর্চা ও স্বাস্থ্যবিধি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তৃতীয় পর্যায়ে হস্তশিল্প ও বৃত্তিমূলক কাজকে তিনি পাঠ্যক্রম হিসেবে ধার্য করেছেন এবং অবশেষে চতুর্থ পর্যায়ে তিনি কিছুটা ধর্মীয় ও নৈতিক শিক্ষাদানের কথা বলেছেন। তবে নারীদের পাঠ্যক্রমের ক্ষেত্রে তিনি কিন্তু কেবলমাত্র গৃহকর্মকেই বেছে নিতে বলেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে রুশোর শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি হিসাবে রুশো নেতিবাচক শিক্ষার কথা বলেছেন। গতানুগতিক শিক্ষা পদ্ধতি যা সমাজের দ্বারা নিয়ন্ত্রিত তা মানুষকে কৃতদাস করে তোলে। এই ইতিবাচক পদ্ধতিকে তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে নেতিবাচক শিক্ষা প্রবর্তন করতে চেয়েছিলেন। শিশুকে একটি স্বাধীন, সতত বিকাশমান সত্তা হিসেবে বিবেচনা করে তার মধ্যে শুধু আগ্রহ সঞ্চার করতে হবে বলে উল্লেখ করেছিলেন। তার মতে তাহলেই শিশু নিজেই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী শিখবে। শিক্ষাদানের কৌশল হিসেবে তিনি হিউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতিকে বেছে নিতে বলেছেন এবং এই পদ্ধতিতে তিনি শিশুকে আবিষ্কারকের ভূমিকায় বসানোর কথা বলেছেন। শিশু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে প্রকৃত জ্ঞান লাভ করবে এবং এই পদ্ধতিতেই তিনি এমিলকে গণিত, ইতিহাস, ভূগোল, সামাজিক সম্পর্ক এবং নৈতিক শিক্ষা দিতে চেয়েছেন। প্রকৃতপক্ষে রুশোর এই চিন্তাধারা থেকে আধুনিক পদ্ধতি যেমন ল্যাবরেটরি পদ্ধতি, কাজের মাধ্যমে শিক্ষা, সমস্যা সমাধান প্রভৃতি অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতিগুলির উদ্ভাবন হয়েছে। শৃঙ্খলা সংগঠন স্বাধীনতার মধ্যে দিয়ে শিশু তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী বড় হবে। শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে কোনো প্রকারের শাস্তি দেওয়া হবে না। শিশু প্রকৃতির কাছ থেকে শাস্তি পাবে, তবে প্রকৃতির নিয়ম অনুযায়ী সে যদি না চলে প্রকৃতি তাকে নিজেই শাস্তি দেবে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। এটাই ছিল রুশোর মতে শৃঙ্খলার শিক্ষা। রুশোর মতে শিক্ষক সম্পর্কে রুশোর ধারণার মধ্যে অভিনবত্ব ছিল। তিনি তার শিক্ষা চিন্তায় শিক্ষকের দায়িত্বের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। এমিলের শিক্ষার ভার তিনি তার বাবা মায়ের উপর ছেড়ে দেননি, কিন্তু সেই সঙ্গে মনে রাখা দরকার তিনি শিক্ষানীতিতে শিক্ষক সর্বস্ব সেটাও বলেননি। তিনি শিক্ষার ক্ষেত্রে শিক্ষককে গৌণ ভূমিকা দিয়েছেন। তিনি বলেছেন শিক্ষক হবে পরিপূর্ণভাবে শিক্ষিত এবং প্রাকৃতিক শিক্ষানীতিতে আস্থাবান। শিক্ষক হবেন শিক্ষার্থীর খেলার সঙ্গী, তার সেবামূলক মনোভাব থাকবে এবং শিক্ষার্থীর জীবন বিকাশ করাই হলো তার একমাত্র লক্ষ্য। শিক্ষক সম্পর্কে রুশোর গুরুত্বপূর্ণ বক্তব্য হলো একজন শিক্ষক শিক্ষার্থীর পরিপূর্ণ জীবনব্যাপী শিক্ষার ভার নেবে। তাই আমরা বলতে পারি যে রুশোর এই শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক, স্বাভাবিক ও স্বাধীন শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি মনে করতেন যে শিশুর স্বাভাবিক প্রবৃত্তি ও প্রকৃতিগত বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান করা উচিত। তার শিক্ষা চিন্তা আধুনিক শিক্ষা ব্যবস্থায় গভীরভাবে প্রভাব ফেলেছে এবং শিশুর স্বাধীনতা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশের উপর গুরুত্ব প্রতিষ্ঠা করেছে। তাই রুশোকে আধুনিক শিক্ষার অন্যতম পথ প্রদর্শক হিসেবে গণ্য করা হয়।